আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার ভাই বোনদের আবার অভিনন্দন জানাচ্ছি নতুন একটা অঙ্ক নিয়ে, এবং এটা হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ের যে বোর্ড সলিউশনের ধারাবাহিক পর্ব চলছে সেখানে। তো এটার নাম বোর্ড সলিউশন হলেও আমি বলি এটা হচ্ছে আসলে আমাদের পুরো বেসিক সলিউশন, কারণ হচ্ছে এই সলিউশনের মাধ্যমে প্রত্যেকটা অঙ্কের আমরা একদম বেসিক থেকে শুরু করে পুরোটা আমরা প্র্যাকটিস করি। এবং আজকের এরই ধারাবাহিকতায় আমরা আজকে সলিউশন করব এখন ময়মনসিংহ বোর্ড 2023। ময়মনসিংহ বোর্ড আমরা 2023 সলিউশন করব। সো আমি আশা করি সবাই আমার সাথে একটু মনোযোগ দিয়ে এটা দেখবা, এবং আমি আশা করি যে এটা চমৎকারভাবে আমরা এক্সপ্লেন করব তোমাদের সাথে, যেন এই অঙ্ক করতে তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, তাহলে দেখি আমাদের এখানে কোশ্চেনে কি বলছে। প্রথমে কোশ্চেনে বলছে নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করতে। নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করতে বলছে আমাদের। নিট পাওনাদারের পরিমাণ নির্ণয়। ওকে, এই নিট আর মোটের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নিট পাওনাদার, নিট পাওনাদার মানে হচ্ছে একদম লাস্ট পাওনাদার। নিট মানে হচ্ছে যেখানে পরে আর কোনো যোগ বিয়োগ করার কিছু থাকে না, তার মানে একদম লাস্ট স্টেজ হচ্ছে নিট। আর মোট মানে হচ্ছে জাস্ট পাওনাদার, যোগফলগুলো ওটার মধ্যে থেকে আমরা কখনো আসলে আমরা কোনো কিছু বাদ দেই না। যেমন মোট যা ঘটছে সেটা হচ্ছে মোট পাওনাদার, আর নিট বলতে যদি কোনো কারণে পাওনাদার আমার আবার কমে থাকে ওই একই মানে ঘটনার পরিপ্রেক্ষিতে অথবা ওই একই অঙ্কে, তখন সেটা আমরা বাদ দিয়ে ফেলি। তো আমরা একটু দেখি এখানে পাওনাদারের পরিমাণ কই আছে। সবার আগে আরেকটা জিনিস বলে দেই, পাওনাদার থাকে হচ্ছে ধারে ক্রয়ের মধ্যে। পাওনাদার থাকে কই? ধারে ক্রয়ের মধ্যে। পাওনাদারের অপর নাম কি? প্রদেয় হিসাব। পাওনাদারের অপর নাম কি? প্রদেয় হিসাব অথবা দেয় হিসাব। পাওনাদার মানে কি? পাওনাদার মানে হচ্ছে যে আমার কাছে টাকাটা পাবে। কারণ কি? আমি তার কাছ থেকে কোনো একটা ফ্যাসিলিটি বাকিতে নিছি, দ্যাটস ওয়াই হচ্ছে সে আমার কাছ থেকে টাকাটা পাবে। সো এই বেসিকগুলো ভালো করে মনে রাখো। তো যেহেতু এটা নগদে ক্রয় ছিল, নগদে ক্রয় তো আমার পাওনাদার না। অর্নি ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়, এই যে দেখো অর্নি ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়, কারণ হচ্ছে এখানে পণ্য ক্রয় অর্নি ট্রেডার্স যখন কোনো একটা ক্রয়ের সাথে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম অথবা নির্দিষ্ট ব্যক্তির নাম অথবা তার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকবে, এবং সাথে হচ্ছে তোমার অন্য কোনো কিছু উল্লেখ করা থাকবে না। অন্য কোনো বলতে হচ্ছে যদি এখানে নগদ বা ব্যাংক এগুলো উল্লেখ না থাকে, তার মানে এটা হচ্ছে ধারে। তার মানে আমরা বলতে পারি শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অথবা উল্লেখ থাকলে সেটা হচ্ছে গিয়ে তোমার জন্য ধারে ক্রয় বিক্রয়। এটার সাথে যদি অন্য কিছু উল্লেখ থাকে সেটা হচ্ছে তোমার বিষয়। সেখানে কি উল্লেখ থাকতে পারে? নগদ, ব্যাংক, তখন আর এই নামের কোনো ভ্যালু নাই, তখন সেটা নগদ লেনদেন হিসেবেই কাউন্ট হবে। এই বেসিকটা দিয়ে দিলাম, এটা মনে রাখবে, এগুলো লিখে রাখবা। তাহলে এইটা হচ্ছে আমার একটা ধারে ক্রয়। ধারে ক্রয়ের সাথে অবশ্যই আমার পাওনাদারের সম্পর্ক আছে। তার মানে আমি একটা পাওনাদার পেয়ে গেলাম। কত টাকা? ৮০,০০০ টাকা। এবার চেকে বিক্রয়, এটা বিক্রয়, এটা আমার পাওনাদার না। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা আমার পাওনাদার না। বেতন প্রদান, এটা আমার পাওনাদার না। এই যে দেখো লিটার ট্রেডার্সের কাছে নগদে বিক্রয়, এটাও আমার একটা দেনাদার, এখানে পাওনাদারের সম্পর্ক নাই। বিজ্ঞাপন বাবদ পরিশোধ, এটা আমার একটা ব্যয়, এখানে আমার পাওনাদারের কোনো সম্পর্ক নাই। এই যে দেখো অর্নি ট্রেডার্স, আমার যে পাওনাদার ছিল, অর্নি ট্রেডার্স আমার যে পাওনাদার ছিল, এই অর্নি ট্রেডার্সকে আমরা মাস শেষে এসে 30,000 টাকা পরিশোধ করছি। তো প্রথমে আমার একটা পাওনাদার ছিল, সেখান থেকে আমি তাকে 30,000 টাকা পরিশোধ করে দিচ্ছি। তাহলে যেহেতু আমার 80,000 টাকা পাওনাদার শুরুতে ছিল, সেখান থেকে 30,000 টাকা আমার পরিশোধ করে দিচ্ছি, তাহলে আমার কত আছে? 50,000। এইটাই হচ্ছে আমার নিট পাওনাদার, এটাই হচ্ছে আমার নিট পাওনাদার। মনে থাকবে সবার, এই হচ্ছে আমার নিট পাওনাদার। দেখি তো আমরা অ্যান্সারটা তাহলে কিভাবে কি করছি। এই যে দেখো নিট পাওনাদার কিভাবে আসছে। অর্নি আমার কাছ থেকে প্রথমে কি করছিল? অর্নি আমার কাছ থেকে এই যে 80,000 টাকার প্রোডাক্ট আমি কিনছিলাম, তো ও আমার পাওনাদার ছিল। পাওনাদার মানে প্রদেয় হিসাব ছিল, কারণ কি ও আমার কাছে টাকা পেত। এবার আমি ওকে 30,000 টাকা পরিশোধ করে দিলাম, তার মানে হচ্ছে ও আমার কাছে এখন কত পায়? 50,000। এই 50,000 টাকাই হচ্ছে ওই মাসের জন্য আমার নিট পাওনাদার। আর মোট পাওনাদার বলতে সাধারণত আমরা এখানে 80,000 টাকাই বুঝতাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে খ নম্বর কোশ্চেন। এবার খ নম্বরে কি বলছে? উপযুক্ত 1 থেকে 4 নং বর্ণিত লেনদেনগুলো, এই যে 1 থেকে 4 নং এ আমার যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো আমার হিসাব সমীকরণের উপরে কি কি প্রভাব ফেলে সেটা নির্ণয় করতে বলছে, যে এর প্রভাবটা কি আসলে। এই প্রভাবটা আমরা এবার বের করব। দেখো এটা করার জন্য আমরা কিভাবে করতে পারি জিনিসটাকে, আমরা সুন্দর করে আমরা আমাদের এখানে হিসাব সমীকরণের প্রভাব। তাহলে হিসাব সমীকরণটা আসলে কি? হিসাব সমীকরণ হচ্ছে আমার এ সমান সমান এল প্লাস ও ই। তার মানে এর উপরে আমার কি কি প্রভাব পড়ে, এটাই হচ্ছে আমার হিসাব সমীকরণের প্রভাব। তাহলে এখানে আগে আমরা হিসাবগুলো বের করে নিই, দেখি এই লেনদেনগুলোতে আমার হিসাবগুলো কি ছিল। তাহলে প্রথম যে আমাদের এখানে লেনদেন ছিল, এই প্রথমে আমাদের লেনদেনে কি ছিল? প্রথমে লেনদেন ছিল
1 থেকে 4 নং প্রথমে ছিল নগদে ক্রয়, নগদে ক্রয়। তাহলে নগদে ক্রয় যেহেতু ছিল, নগদে ক্রয় থাকলে আমার কি হয়, নগদে ক্রয় থাকলে আমার যেহেতু ক্রয় করছি, ক্রয় করলে আমার মালিকানা সত্ত্ব কমে, কারণ কি আমার এক্সপেন্স বাড়ে। আর নগদে ক্রয় করছি তার মানে আমার হচ্ছে এ কমছে। তো এটাকে যদি আমি হিসাবগুলো বের করি, তাহলে এটার মধ্যে হিসাব থাকে কি, নগদান থাকে আর হচ্ছে ক্রয় থাকে। তাহলে এই ক্রয় হচ্ছে আমার কি করছে, ওইকে হ্রাস করছে, ক্রয় হচ্ছে আমার ওইকে হ্রাস করছে, আর নগদান আমার এ কে হ্রাস করছে। কাকে হ্রাস করছে, এ কে হ্রাস করছে। এই হচ্ছে আমার কাজ প্রথম হিসাবে। এরপরে 4 কি বলছে, অনি ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়। তো ক্রয় করছি, সেম ক্রয় করছি, ক্রয় করলে কি হয়, ক্রয় করলে আমার ব্যয় হয়, ক্রয় করলে আমার ব্যয় হয়, ব্যয় হলে কি হয়, ব্যয় হলে আমার ওনার সিকিউরিটির উপরে প্রভাব পড়ে, ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব আমার হ্রাস হয়, শেষ। এরপরে এটা কিসে ক্রয় করছি, পাওনাদারে ক্রয় করছি, কারণ কি ধারে ক্রয় করছি, অনি ট্রেডার্সের কাছে ক্রয় করছি, শুধুমাত্র অনি ট্রেডার্স নাম লেখা আছে। তাহলে এটা আমার পাওনাদার, পাওনাদার হলে আমার কি হয়, এল বাড়ে, পাওনাদার হলে আমার এল বাড়ে। এরপরে কি আছে, চেকে পণ্য বিক্রয়, চেকে পণ্য বিক্রয়। এরপরে কি আছে, চেকে পণ্য বিক্রয়। তার মানে বিক্রয় করলে আমার আয় হয়, বিক্রয় করলে আমার কি হয়, আয় হয়, বিক্রয় করলে আমার কি হয়, আয় হয়, বিক্রয় করলেই আমার আয় হয়। বিক্রয় মানে হচ্ছে আমার আয়, আয় মানে ওনার সিকিউরিটি আমার বাড়ে, কারণ কি ওনার সিকিউরিটি হচ্ছে আমার রেভিনিউর সাথে সম্পর্কিত। আর বিক্রয় করলে আমার যেহেতু রেভিনিউ বা আয় হয়, তার মানে ওনার সিকিউরিটি আমার বাড়ছে। আর এই বিক্রয়টা আমি কিসে করছি, চেকে পণ্য বিক্রয় করছি। চেক মানে কি, ব্যাংক, টাকাটা আমি কোথায় পাইছি, ব্যাংকে পাইছি। ব্যাংক আমার কি, অ্যাসেট, ব্যাংক আমার কি, অ্যাসেট, ব্যাংক আমার কি, অ্যাসেট। তার মানে এটা আমার এর উপরে প্রভাব ফেলছে, এ সমীকরণ উপরে প্রভাব ফেলছে। তো এইটা হচ্ছে আমার এই হিসাব সমীকরণের উপরে প্রভাব। তারপরে কি বলছে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। মালিক যখন কোনো কিছু নেয় সেটাকে আমরা উত্তোলন বলি, মালিক যখন কোনো কিছু দেয় সেটাকে আমরা মূলধন বলি। মালিক কি দিতে পারে, মালিক ব্যবসায় আসবাবপত্র থেকে শুরু করে, যন্ত্রপাতি থেকে শুরু করে, ব্যাংক জমা থেকে শুরু করে তার নগদ টাকা সবই দিতে পারে। মালিক কি নিতে পারে, মালিক পণ্য নিতে পারে প্রতিষ্ঠান থেকে, মালিক টাকা নিতে পারে, ব্যাংক ব্যালেন্স থেকে কোনো সুবিধা নিতে পারে, এভাবে অনেক কিছুই মালিক প্রতিষ্ঠান থেকে নিতে পারে। তাহলে মালিক এখান থেকে কি নিচ্ছে, পণ্য নিচ্ছে, সহজ কথা। এবার আসি, যদি কিছু নেয় সেটাকে বলে উত্তোলন। মালিক যদি কিছু নেয় সেটাকে বলে উত্তোলন। উত্তোলন এটা হচ্ছে ডেবিট, বা উত্তোলন মানে হচ্ছে আমরা ডি দিয়ে প্রকাশ করি। তো উত্তোলন হলে আমার কি হয়, ওনার সিকিউরিটি কমে, তার মানে উত্তোলন হলে ওনার সিকিউরিটির উপরে প্রভাব আছে। আমরা যে এই সূত্রটা বলি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই তো এটার সাথেই আমার সম্পর্কিত। তো উত্তোলন করছে যেহেতু, তাহলে আমার কি হয়েছে, ওনার সিকিউরিটি কমছে। এবার আসি, কি উত্তোলন করছে, পণ্য উত্তোলন করছে। কি উত্তোলন করছে, পণ্য উত্তোলন করছে। পণ্য মানে কি, পণ্যের নামে কোনো হিসাব হয়, পণ্যের নামে কোনো হিসাব হয় না। পণ্য মানে হচ্ছে ক্রয়, পণ্য মানে হচ্ছে ক্রয়। ক্রয় এটা কি উত্তোলন করলে বাড়ে না কমে, উত্তোলন করলে ক্রয়, উত্তোলন করলে ক্রয় কমে, উত্তোলন করলে ক্রয় কমে। তার মানে ক্রয় কমছে, ক্রয় কি হয়েছে, কমছে। ক্রয় কমা মানে কি, এক্সপেন্স কমা। ক্রয় করা মানে কি, এক্সপেন্স কমা। ক্রয় করা মানে কি, এক্সপেন্স কমা। এক্সপেন্স করলে কমলে কি হয়, ওনার সিকিউরিটির উপরে প্রভাব পড়ে, ওনার সিকিউরিটি কমে যায়। এক্সপেন্স বাড়লে ওনার সিকিউরিটি কমে যায়, আর এক্সপেন্স যদি এখানে কমে তাহলে কি হয়, ওনার সিকিউরিটি বেড়ে যায়। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে ভাই। যদি এক্সপেন্স বাড়ে তাহলে ওনার সিকিউরিটি কমে, আর যদি এক্সপেন্স কমে তাহলে ওনার সিকিউরিটি বাড়ে। তার মানে 1 থেকে 4 এই যে আমরা প্রত্যেকটা হিসাবের প্রভাবটা আমরা পেয়ে গেলাম। এই যে প্রত্যেকটা হিসাবের আমরা প্রভাব পেয়ে গেলাম। এই যে ব্যয় হইলে ওনার সিকিউরিটি, ব্যয় হইলে ওনার সিকিউরিটি কি হয়, কমে। ব্যয় হইলে ওনার সিকিউরিটি কমে, ব্যয় হইলে ওনার সিকিউরিটি কমে। সম্পদ কমলে, নগদানে যেটা আমরা ক্রয় করছি তার মানে সম্পদ কমছে। পরেরটায় কি হয়েছে দেখো, এই যে ক্রয় করছি তার মানে ওনার সিকিউরিটি কমছে, দায় বাড়ছে। তারপরেরটা কি হয়েছে, ব্যাংক বাড়ছে মানে সম্পত্তি বাড়ছে, এ বাড়ছে। তারপরে বিক্রয় করছি, ওনার সিকিউরিটি বাড়ছে। আর পরেরটা হচ্ছে পুরোটাই ওনার সিকিউরিটির সাথে, কারণ কি উত্তোলন করছি, এটা ওনার সিকিউরিটি কমায়। আর যেহেতু ক্রয় কমছে তার মানে ওনার সিকিউরিটি বৃদ্ধি। ক্রয় কমছে মানে হচ্ছে ব্যয় কমছে, ব্যয় কমলে ওনার সিকিউরিটি বাড়ে। এই আমরা খ নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম। আমার বিশ্বাস তোমরা এটা পারফেক্টলি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে যাব গ নম্বরে।
এখন আমরা যাব গ নম্বরে। গ নম্বরে কি বলছে আমরা একটু দেখি। গ নম্বরে আমাদের এখানে কি বলছে, গ নম্বরে বলছে 5 থেকে 8 নাম্বার লেনদেন দিয়ে, 5 থেকে 8 নাম্বার লেনদেনগুলো দিয়ে আমাদের এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করতে। এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করতে। এ সমান সমান এল প্লাস ই মানে কি, ওই যে এল প্লাস ও ই, তার মানে কি এতে আমার যে অ্যাসেটগুলো আছে সেটা, এলে আমার যে দায়গুলো থাকে সেটা, আর ইতে যে আমার মালিকানা সত্ত্ব থাকে সেটা। এই তিনটার মধ্যে কি হয়, এই দুইটা মিলে যা হবে এই অ্যাসেট মিলেও তাই হবে। এটা প্রত্যেকটা অঙ্কে এভাবে ওরা দিয়ে দিছে। তার মানে ওরা আমাদের বলতে চাচ্ছে আমার সম্পদ সমান সমান দায় এবং যে মালিকানা সত্ত্ব সেটা তোমরা আমাদের দেখাও প্রমাণ করে। তো আমরা দেখি এটা আমরা প্রমাণ করতে পারি কিনা, এখানে আসলে কোন কোন বিষয়গুলো আছে। তাহলে 8 নাম্বার থেকে ওরা কি বলছে, 8 নাম্বার থেকে 5 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত। তাহলে আমরা 5 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত একটু দেখি যে এইটা আমার কি হয়। তার আগে আমি একটু তোমাদের দেখাতে চাই যে এখানে কোন কোন সম্পদ বা কোন কোন দায়গুলো আসতেছে সেটা, কোন কোন সম্পদ কোন কোন দায়গুলো আসতেছে সেটা আমার একটু বের করতে হবে। কারণ হচ্ছে এটা যদি আমি না বের করতে পারি তাহলে তো আমি ওই অ্যাসেটের গায়ে গিয়ে বসাইতে পারবো না যে কোনটা কোথায় যাবে। যেমন ধরো এখানে বলা আছে কি, এখানে বলা আছে বেতন প্রদান। তাহলে এখানে বেতন মানে একটা অ্যাসেট, বেতন মানে হচ্ছে নগদ যে টাকাটা চলে গেছে সেটা মাইনাস আছে, আর এই বেতন মানে ব্যয়, মানে এটা একটা এক্সপেন্স। তাহলে আমরা একটা সম্পদ পাইলাম। এবার লিটা ট্রেডার্সের নিকট নগদে বিক্রয়, এই যে বিক্রয় মানে আর এটা তো পাইলাম, কিন্তু কিসে বিক্রয়, নগদে বিক্রয়। নগদ আমার একটা অ্যাসেট, এটা তো পাইছি। তো অ্যাসেট তো আমরা নগদে শুরুতে একবার নিছি, তার নতুন করে আর নেওয়ার দরকার নেই। এরপর কি বলছে, বিজ্ঞাপন বাবদ পরিশোধ, কি পরিশোধ করছি, অবশ্যই কোনো টাকা পরিশোধ করছি। তো বিজ্ঞাপন পরিশোধ করলে আমার অ্যাসেট, আর বিজ্ঞাপন আমার একটা ব্যয়, বিজ্ঞাপন আমার একটা ব্যয়। তো এটা তো আমরা পেয়ে গেলাম। এরপরে কি বলছে, অর্নি ট্রেডার্সকে পরিশোধ, অর্নি ট্রেডার্সকে আমরা পরিশোধ করছি। অর্নি কে ছিল, অর্নি আমার একজন পাওনাদার ছিল শুরুর দিকে, আগের অঙ্কেও তোমরা পাইছো। তো যেহেতু আমরা ওকে পরিশোধ করে দিছি, ওকে পরিশোধ করা মানে কি আমার দায়, অর্নি আমার একটা কি ছিল দায়, এই দায় কমছে। তার মানে এখানে আমরা দেখলাম এই অঙ্কটায় এটা খুবই ইজিলি দেয়া আছে আমাদের জন্য, যে আমাদের সম্পদের পরিমাণ মাত্র একটা দেয়া আছে আর দায়ের পরিমাণও আমাদের একটা দেয়া আছে, এবং মালিকানা সত্ত্ব বা মূলধন। তার মানে খুবই ছোট একটা অঙ্ক। ওকে, আমরা তাহলে দেখি কি হয়েছে কাহিনী। প্রথম হচ্ছে বেতন দিচ্ছি, বেতন দেয়া মানে ব্যয়, ব্যয় মানে মালিকানা সত্ত্ব কমবে। বেতন দেয়া মানে ব্যয়, ব্যয় মানে মালিকানা সত্ত্ব কমবে। তার মানে এখানে আমার এক্সপেন্স হয়েছে, এই এক্সপেন্স হওয়া মানে আমার মালিকানা সত্ত্ব কমা, শেষ। আর এইটা কিসে দিচ্ছি টাকাটা, নগদে, এর জন্য 10,000 মাইনাস, নগদ থেকে দিচ্ছি। তারপরে কি বলছে, আমরা পণ্য বিক্রয় করছি। পণ্য কিসে বিক্রয় করছি, নগদে বিক্রয় করছি। ভাই বিক্রয় করলে, পণ্য বিক্রয় করলেই আয়, আয় মানেই হচ্ছে তোমার, আয় মানেই হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে কি ওনার সিকিউরিটি বাড়বে, তোমার ওনার সিকিউরিটি বাড়ছে। কিসে বিক্রয় করছি, নগদে, নগদ টাকা বাড়াই দিচ্ছি, শেষ। বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ মানে খরচ, খরচ হলে কি হয়, খরচ হলে অবশ্যই ওনার সিকিউরিটি কমে, এই যে এক্সপেন্স, এক্সপেন্স হলে ওনার সিকিউরিটি কমে। আর এই বিজ্ঞাপনের টাকাটা আমরা কিসে দিচ্ছি, নগদে, ব্যাংকের অন্য কিছুতে, আমরা দিচ্ছি হচ্ছে এটা নগদে। তার মানে আমার এই নগদ থেকে আমরা কমাই দিলাম, যা ঘটতেছে আমার সাথে তা শুধু আমরা ইনক্লুড করতেছি, আর বাড়তি কোনো কিছু করার সুযোগ আমাদের নাই। তারপরে কি আছে, তারপরে বলছে পাওনাদারকে টাকা পরিশোধ করছি। কোন পাওনাদার, ওই যে অর্নি আমার কাছে টাকা পাইতো, কত পাইতো, 80,000 পাইতো, দিছি কত, অর্নিকে 30,000। তাহলে অর্নি এখন আমার কাছে কি আর টাকা পায় 80,000, পায় না। অর্নিকে 30,000 দিছি, অর্নিকে 30,000 কমাই রাখলাম। এবার আসি যে তাহলে অর্নিকে আমি কি দিছি, নগদ টাকা দিছি। অর্নিকে আমি কি দিছি, নগদ টাকা দিছি। তো অর্নিকে আমি এই যে নগদ টাকা দিছি, আমি এর জন্য নগদ থেকে আমি মাইনাস করে দিলাম 30,000 টাকা। তাহলে দেখো এখানে এই 10,000 এগুলো প্লাস মাইনাস করে মালিকানা সত্ত্ব দাঁড়াচ্ছে 25,000, আর এখানে আমার দায় দাঁড়াচ্ছে মাইনাস 30,000। তাহলে আমার এই ক্রেডিট পাশের ব্যালেন্স হচ্ছে মাইনাস 5,000, 25 থেকে মাইনাস 30 বাদ দিলে মাইনাস 5,000। আর এইখানে আমার নগদের ছিল 10,000, তারপরে 40,000, এই ওভারঅল আরো 5,000, এগুলো সব কিছু যোগ বিয়োগ করার পরে আমি দেখতেছি এখন আমার নগদেও মাইনাস 5,000 টাকা আছে। তার মানে আমার নগদে যেটা আছে আমার মালিকানা সত্ত্বেও তাই আছে। তো মিলে গেছে, যে আমার একদম প্রমাণ হয়ে গেছে যে এ সমান সমান এল প্লাস ই। তোমাদের জন্য আমি আরেকবার জাস্ট 2 মিনিটের জন্য এটাকে একটু রিকল করি, দেখো আমরা কিভাবে করছি। প্রথমে বেতন দিছি, বেতন মানে ব্যয়, ব্যয় মানে হচ্ছে মালিকানা সত্ত্ব কমে, আর বেতন দিছি নগদে, নগদ থেকে মাইনাস। পরে পণ্য বিক্রয় করছি, বিক্রয় মানে আয়, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, এবং এটা হচ্ছে পণ্য বিক্রয় করলে, এটা কিন্তু কোনো সম্পত্তি বিক্রয় করলে মালিকানা সত্ত্বে আসবে না। তারপর হচ্ছে আমরা নগদে পাইছি, লিখে ফেলছি। বিজ্ঞাপন আমার ব্যয়, ব্যয় মানে খরচ, খরচ হলে মালিকানা সত্ত্ব কমে, আর এখানে নগদে খরচ করছি, নগদ থেকে মাইনাস। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমাদের
পাওনাদারকে পরিশোধ করছি, পাওনাদার মাইনাস করে দিছি, কি পরিশোধ করছি, নগদে মাইনাস করছি, নগদ পরিশোধ করছি। যোগ বিয়োগ করে দেখি এখনো নগদে 5,000 টাকা ঘাটতি আছে, সেম এখানে যোগ বিয়োগ করে দেখলাম ওভারঅল দুইটা থেকে 5,000 টাকা ঘাটতি আছে। তার মানে আমার এ সমান সমান এল প্লাস ই মিলে গেল। এই অঙ্কটা খুব চমৎকার একটা অঙ্ক ছিল। আমার বিশ্বাস যে আমি তোমাদের এটাকে ধৈর্য সহকারে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, এবং তোমরা হচ্ছে এগুলো বারবার করে প্র্যাকটিস করো। কোনো প্রবলেম হলে সেগুলো ফাইন্ড আউট করো, আবার রিচেক করো, আবার প্রবলেম ফাইন্ড আউট করো। অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করতে হবে, এর কোনো বিকল্প নাই। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সাথে বলি, কারণ এই অঙ্কগুলো আসলে ভাই শুধুমাত্র দেখে পারা যাবে না, এবং নিজের লাইফের সাথে, নিজের রিয়েল এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করতে হবে। বিশেষ করে ছেলেদের কথা তো বাস্তব, কারণ তারা তো অ্যাকাউন্টিং একদম শুরু থেকেই শিখে। কারণ বাজারের টাকা কিভাবে বাঁচাইতে হবে, এই গল্পগুলো তো তাদের সাথে জীবনের সাথে অবশ্যই মিলে যায়। সো একদম প্রত্যেকটা এক্সাম্পলের সাথে রিলেট করে তারপরে এই এক্সাম্পলগুলো বুঝে নেবে ইনশাল্লাহ। এই অঙ্কগুলো তোমরা খুব দ্রুতই খুব পাকা হয়ে যাবে এবং খুব ভালো পারবা। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। পরবর্তী আবার কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।